কিন্তু এই কথা ঠিক, আমি রিতেশের সঙ্গে একমত যে রিতেশের দল বিজেপি বহু দশক ধরে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব। আমি দেখছিলাম যে প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও নরেন্দ্র মোদী বারবার এই বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ধরুন 2012 সালে উত্তরপ্রদেশে নির্বাচনী সভা থেকে বলছেন, কোট আনকোট যাচ্ছি, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের গা ছাড়া মনোভাবের জন্য আমরা ক্রমশ দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকারের অক্ষমতার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, নরেন্দ্র মোদী বলছেন, তখনও প্রধানমন্ত্রী হননি। এই বক্তব্যের পর পাক্কা 13 বছর কেটে গেছে, তার মধ্যে 11 বছর স্বয়ং নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠবে যে তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে তাঁর সরকারও ব্যর্থ হয়েছে। এবার আসি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। তিনি গত লোকসভা নির্বাচনে আমাদের এই রাজ্যে প্রচারে এসে 23শে এপ্রিল করণদিঘির সভা থেকে বলেছিলেন 2019-এ আপনারা 18টা সিট দিয়েছিলেন, মানে বাংলার মানুষকে বলছেন। তারপর রাম মন্দির হয়েছিল, এবার আমাদের 35টা আসন দিন, আমরা বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করব। আমি একবার দেখে নিই, তারপর একেবারে পরিষ্কার এই নিয়ে আমার প্রশ্ন আছে, প্রশ্নে আসবো। অমিত শাহ কি বলেছিলেন? आपने बंगाल वालों ने 19 में 18 सीटें दी और मोदी जी ने राम मंदिर का केस भी जीता, भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा कर कर जय श्री राम। अब आपने 18 सीटें दी तो राम मंदिर हुआ है 35 दीजिए, बंगाल को हम घुसपैठ से मुक्त करा देंगे भाइयों। এইখানেই সেই প্রশ্নটা যা সেদিনও তুলেছিলাম, আজও তুলব। আমাদের প্রশ্ন হলো, ক্ষমতায় আসা কিংবা না আসা, অথবা লোকসভায় বেশি আসন পাওয়া বা না পাওয়ার সঙ্গে অনুপ্রবেশ আটকানোর সম্পর্কটা কি? তাহলে কি লোকসভার ফলের ওপর বিএসএফের বেসিক কর্তব্য আর রুটিন দায়িত্বটাও আজকাল নির্ভর করে? আর সেই কারণেই যে কোনো রাজ্যে ভোট এলেই অনুপ্রবেশ ইস্যু হয়, অথচ বিএসএফের একাংশের অসাধুতা অথবা অদক্ষতার জন্যই আমাদের এই গোটা দেশটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের ভাষায় ধর্মশালার চেহারা নেয়। আর খানিকক্ষণ আগে এই মঞ্চের ওপর রিতেশ ধর্মশালা শব্দটা বলছিল না? এই প্রশ্ন কিন্তু বারবার আমাদের তুলতে হবে।